তিনি তো আজকে সংখ্যালঘু মুয়াজ্জেম তাদেরকে নিয়ে আজকে বক্তব্য রাখলেন ইমামদের নিয়ে, কিন্তু হিন্দু ভোট ব্যাংকটা কি ধরে রাখতে পারলেন? হিন্দু ভোট ব্যাংকটা কিন্তু তার একদম করায়ত্ত রয়েছে। আমি তোমাকে বলে দিচ্ছি হিন্দু ভোট ব্যাংকটা কিভাবে এখনো তার হাতের মধ্যে রয়েছে। সেই লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, সে তো আছে, এই প্রকল্পগুলো দিয়ে সেটা তো আছেই। তুমি দেখো মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরে সঙ্গে যারা যোগাযোগ করেছেন তারা জানেন, এই যে দিদিকে বলো, এই দিদিকে বলো কর্মসূচিতে প্রচুর একটা লিস্ট তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে এ রাজ্যে 97টি সামাজিক প্রকল্প চলছে। তার মধ্যে তুমি যেটা বললে কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, মুয়াজ্জিম ভাতা, ইমাম ভাতা, ব্রাহ্মণ ভাতা, যেগুলো তোমরা বলছো, এর মধ্যে সমব্যথীও আছে, হিন্দু সৎকারের জন্য, মুসলিম সব কিছু তিনি করেছেন। কেন তিনি হিন্দু ভোট হারাবেন না সেটা স্পষ্টতই বলা দরকার। এই কারণে দেখো, যে দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায় অশান্তি তৈরি করেছেন, এসব একটা তৈরি করা হচ্ছে, এখান থেকে কিছু ভোট তার থাকবে না। এটা অতীতেও ছিল, বামফ্রন্টের সময়ও ছিল। কিন্তু যে বিষয়টা বারবার বলতে হয় সেটা হচ্ছে, দেখো অতীতের মুখ্যমন্ত্রীদের আমরা দেখেছি খুব কড়া হাতে দমন করতে। জ্যোতি বসু বলতেন, তখন আমরা ছাত্র শুনেছি, জ্যোতি বসু বলতেন মাথা ভেঙে গুড়িয়ে দেব। বুদ্ধদেব ভট্টাচার্য বলতেন সরাসরি মাথায় গুলি করো যারা দাঙ্গা করতে আসবে। দুজনেই বলতেন দাঙ্গা করতে যারা আসবে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এইসব শব্দ কিছু বলছেন না। তিনি বলছেন আমি শান্তি চাই, শান্তির পক্ষে বার্তা। তিনি হিন্দুদের জন্যে দুর্গা পুজো, সরস্বতী পুজো, সব জায়গাতে যে ক্লাব কালচার, আমি ঠিক এই ক্লাবকে 1 লক্ষ টাকা করে অনুদান দেওয়া, দুর্গা পুজোর পরে যে কার্নিভাল, এই বিষয়গুলোকে মাথায় রেখে আমি বলতে পারি হিন্দু ভোট কিন্তু হাতছাড়া করছেন না। এই কারণেই তুমি দেখো পাহাড় থেকে সাগর সব জায়গাতে কিন্তু ক্লাব রয়েছে। ক্লাব কিন্তু যদি তৃণমূল অধ্যুষিত হয়, সেই ক্লাবগুলি কিন্তু ভোটের সময় সব মানুষকে একত্রিত করে, তারা কিন্তু বকলমে করে। এবং সিংহভাগ ক্ষেত্রে দেখা যায় এই ক্লাবগুলোকে টাকা দেওয়ার মাধ্যমে যেটা হচ্ছে, তৃণমূল সরকার বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ক্লাবগুলোর মধ্যে একটা ক্ষমতার দখল দেখা যাচ্ছে। ঠিক সেখান থেকেই হিন্দু এবং মুসলিম ভোট, উভয় ভোটকে তিনি নিশ্চিন্ত করার জন্যে ক্লাবগুলোকে সন্তুষ্ট করছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে থাকবে 30% ভোট, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে অপরদিকে হিন্দুদের ভোটও কিন্তু থাকবে। কিছু ভোট এদিক ওদিক হবে, বামেরা কিছু ভোট পেতে পারে, কংগ্রেস কিছু ভোট পেতে পারে, বিজেপি তো পাবেই, মমতা বন্দ্যোপাধ্যায়ও পাবে। আজকে যদি দেশে ভোট হয়, এই মুহূর্তে যদি রাজ্যে ভোট হয়, আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আশানুরূপ ফলই করবেন। এবং যেটা বিধানসভা নির্বাচন আছে 2026-এ, সেখানে তাহলে এতটা আজকে উত্তেজিত কেন দেখালো? তার বডি ল্যাঙ্গুয়েজে এতটা উত্তেজনা কেন দেখালো? তার মূল কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন যে তাকে বেকায়দায় ফেলার জন্যে কেন্দ্রীয় সরকার ষড়যন্ত্র করছে। তাকে বেকায়দায় ফেলার জন্য মানে পশ্চিমবঙ্গের সরকারকে বেকায়দায় ফেলার জন্য, কালিমালিপ্ত করার জন্যে কেন্দ্রীয় সরকার একটা ষড়যন্ত্র করছে। এটাকে মাথায় রেখেই তিনি কিন্তু আজকে এতটা উত্তেজিত এবং সরাসরি কালিদাস, অমিত শাহকে কটাক্ষ করে কালিদাস বললেন। প্রধানমন্ত্রীকে তিনি যথেষ্ট সম্মানের সঙ্গে বললেন যে আমি আপনার কাছে অভিযোগ জানাচ্ছি। এবং শুধু তাই নয়, আজকে প্রত্যেকটি ধর্মগুরুকে মমতা বন্দ্যোপাধ্যায় অনুরোধ করলেন যে আপনার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলুন, প্রেসিডেন্টের সাথে কথা বলুন, রাষ্ট্রপতির সাথে কথা বলুন। প্রধানমন্ত্রীর কাছে আপনি জানতে চান কেন এরকম হচ্ছে, কী কারণে হচ্ছে, রাষ্ট্রপতির কাছে জানতে চান। এবং সেখানে কিন্তু একবার তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বললেন না, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রক এই দুজনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন এবং উপস্থিত মানুষকে বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে গোটা রাজ্যের এবং দেশের মানুষকে তিনি বার্তা দিলেন এই অশান্তির দায় কেন্দ্রীয় সরকারের, স্বরাষ্ট্র দপ্তরের, স্বরাষ্ট্র মন্ত্রকের, স্বরাষ্ট্রমন্ত্রীর। তার একটি বিবৃতির জন্য আজকে এই অবস্থা হয়েছে। এবং তিনি এই সীমান্ত এলাকায় পুরো দায়টাই বিএসএফ এর উপরে চাপান। একদম। কৌশিকদা, গত কয়েক মাস ধরে লাগাতার কিন্তু বিএসএফ এর ওপর একটা আক্রমণ শানিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিশেষত বাংলাদেশ অশান্ত হবার পর থেকে। এবং এখানেও তিনি সেই বিএসএফ এর কথা বললেন। এরপরে কি এইভাবে তুমি যেটা বলছো যে যদি সত্যি সত্যি যাচাই হয়, তদন্ত হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি দিকটা নির্দেশ করে দিচ্ছেন যে এই পথে তদন্ত হবে? মমতা বন্দ্যোপাধ্যায় যে তদন্তের কথা বলেছেন, সেটা 3টে তদন্তের কথা বলেছেন। বিএসএফ কেন গুলি ছুড়ল তদন্ত চাই, বাংলাদেশের থেকে কেউ ঢুকে এখানে অশান্তি করেছে কিনা তার তদন্ত চাই, আর যারা চটি পরে হাতে লাঠি, মাথায় বিএসএফ এর টুপি, তারা কারা, এই 3টে বিষয় তদন্তের জন্য। এটা কি বহিরাগত বলতে চাইলেন তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়? অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় তো বহিরাগত তো বলছেন, তিনি তো বলছেন বাইরে থেকে লোক এসে করেছে। এবং লোকাল যে এমপি আছেন তিনিও বলছেন বহিরাগতরা করেছে, এলাকার লোক চেনে না কাউকে। আর বিধায়ক মনিরুল ইসলাম ফারাক্কার বিধায়ক, তিনি বলছেন বাইরের লোক এসে সব করছে, আমার বাড়ি যারা ভেঙেছে তাদের কাউকে চিনি না, মুখ সবার বাধা। তিনি তো প্রাণের প্রাণ সংশয় হতে পারত। কি বাংলাদেশ থেকে আসছে না অন্য রাজ্য থেকে আসছে সেটা কিন্তু দেখো মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ থেকে এসছেই এমনটা উনি বলছেন না। যদিও
অর্জুন সিং কয়েকদিন আগে একটি সাংবাদিক বৈঠক করে ভাটপাড়াতে বলেছেন, তুমি জানো যে 1 মিনিট সময় লাগবে বিহার ইউপি থেকে লোক ঢুকিয়ে আমরা এখানে যা যাচ্ছে তাই করতে পারি, মানে যা খুশি তাই করতে পারি, আমরা মানে সংখ্যালঘুদের শেষ করে দিতে পারি। এই যে বার্তা, এটা কিন্তু দেশের পক্ষে একটা সাংবিধানিক রাজ্যের ক্ষেত্রে এটা খুব সুখপ্রদ নয়। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় এসবের ঊর্ধ্বে থেকে, কিন্তু আজ দেখো মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী নাম করলেন না। কয়েক মিটার দূরে শুভেন্দু অধিকারীরা তখন হিন্দু দিবসের জন্য, বাংলা দিবসের জন্য, হিন্দু শহীদ দিবসের জন্য বিধানসভার বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু বললেন না, তিনি স্পষ্ট যাকে আক্রমণ করার, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় উচ্চস্তরের নেত্রী, দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, সংসদ একা তিনি সামলেছেন, সেই নেত্রী আজকে যখন বলছেন যে আমি এগুলো, মনোজ পান্থকে বলছেন আমি এগুলো তদন্ত করতে চাই, আর কালিদাস যে গাছে বসে আছে মানে সেই গাছেরই ডালটা তিনি কাটছেন, তিনি বুঝতে পারছেন না পশ্চিমবঙ্গটাও তো তারই নিয়ন্ত্রণে রয়েছে, মানে দেশেরই তো মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ। তার এইভাবে লোক ঢুকিয়ে তিনি যে মন্তব্যগুলো করছেন সেগুলো ঠিক করছেন না। যদিও তাড়াহুড়োর বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলে, এত তাড়াহুড়োর কি ছিল, আর কদিন পরে ধীরে সুস্থে মানুষের জনাদেশ নেওয়ার পরে করা যেতে পারত। যদিও অমিত শাহ রাজ্যসভায় দাঁড়িয়ে সেদিনকে বলে দিয়েছে প্রত্যেকটি রাজ্যকে মানতে হবে কেন্দ্রীয় আইন। এই আইন মানার মানে ইতিমধ্যে লাগু কিন্তু হয়ে গেছে। পশ্চিমবঙ্গ বিধানসভা এটা নিয়ে একটা স্পিকার কদিন আগে বলেছেন, যদি এটা নিয়ে সর্বদলীয় একটি আলোচনা হতে পারে, সেই আলোচনার ভিত্তিতে ভোটাভুটি হবে। কেন্দ্রীয় সরকার এই আইনকে কতজন সমর্থন করছে, কতজন সমর্থন করছে না, সেটা একটা রেকর্ড হতে পারে, কিন্তু এটা কিন্তু আইনে পরিণত হয়ে গেছে, আর কিছু করার নেই। কিন্তু কৌশিকদা কি মনে হচ্ছে আজকের এই মিটিং এর পর তুমি কি বলবে, কোর্ট কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোর্টে? দেখো, আজকের এই বৈঠকের পর যদি নতুন করে অশান্তি সংশ্লিষ্ট এলাকাগুলোতে না হয়, অর্থাৎ আমরা যেটা দেখছি ধুলিয়ান, শামসেরগঞ্জ, মুর্শিদাবাদের মানে বিস্তীর্ণ এলাকায় যেখানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, সেন্ট্রাল ফোর্স ইতিমধ্যেই নেমে গেছে, সেই সমস্ত জায়গায় নতুন করে যদি কোনো বিচ্ছিন্নতা বা কোনো অশান্তির খবর না আসে এবং এই ইমাম মুয়াজ্জিমরা তাদের এলাকায় ফিরে গিয়ে 40,000 মানুষকে যদি তিনি বার্তা, 40,000 মানুষ মানে সংশ্লিষ্ট মানে সন্ত্রস্ত এলাকার কথা বলছি, সেখানকার মানুষকে যদি বার্তা দিতে পারেন, তাহলে হয়তো মনে হয় যে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া গেল। কিন্তু এটাই কিন্তু চূড়ান্ত নয়, এরপরেও কিন্তু আরও মানুষের মধ্যে অপ্রাপ্তির চাহিদা রয়েছে। শিক্ষক নিয়োগ সংক্রান্ত, যেটা কদিন আগে আমরা দেখলাম, চাকরিহারা 25,753 জন মানুষ, তারা দিল্লিতে যাচ্ছেন, তারা কলকাতার রাজপথে বসছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেটাও কিন্তু আজকে বললেন বৈঠকে। তিনি কিন্তু আজকের এই স্টেজে কেবলমাত্র ওয়াকফ বোর্ডের ওয়াকফ আইন নিয়ে বললেন না, সংশোধিত আইনটি নিয়ে বললেন না, তিনি কিন্তু চাকরিহারা শিক্ষকদের বিষয়টিও বললেন যে কেন্দ্রীয় সরকার চাকরি খেয়েছে, এবং তিনি বললেন বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁধে। একদম প্রথমে বললেন যে কিছু কিছু সময় আমার মনে হয় বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁধে, তার মানে সুপ্রিম নির্দেশ, সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কিছুটা হলেও অনাস্থা প্রকাশ করলেন। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এই ওয়াকফ সংশোধিত আইনটিকে কিন্তু আজকে আরেকবার চ্যালেঞ্জ করলেন।